শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান ইজি। অনেক রকম চেষ্টা এবং উদ্যোগ আমরা দেখলাম, কিন্তু মূল্যস্ফীতি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। কয়েক দফায় নীতি সুরহাত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, সেটি আমরা দেখেছি, কিন্তু ডিসেম্বরেও মূল্যস্ফীতি 10.89%। আবার বেশ কিছু পণ্যে এখন শোনা যাচ্ছে যে ভ্যাট সম্পূরক শুল্ক 5 থেকে 10% পর্যন্ত আরোপ করা হতে পারে। এদিকে আবার এই বিষয় নিয়ে অর্থ উপদেষ্টা বললেন যে যদিও কর বাড়ানো হচ্ছে, কিন্তু জীবনযাত্রার মানে বা জিনিসপত্রের দাম খুব একটা বাড়বে না। এদিকে আবার দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা দেখলাম যে 22,500 কোটি টাকার মতো ছাপিয়ে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এমন অবস্থা যখন, সেই অবস্থায় কি আদৌ কমবে মূল্যস্ফীতি, সে বিষয় নিয়ে আলাপ করতে চাই। আজকে আমাদের আলাপের বিষয় স্ফীত যাপন। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। সেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন, এবং ডক্টর একে এনামুল হক স্যার রয়েছেন আমাদের সঙ্গে, স্টেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপ এবং আজকের এই আয়োজনে। স্ফীত যাপন, মূল্যস্ফীতি নিয়ে মূলত আলাপ করতে চাই। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা যেটি বলছে যে অর্থনীতিতে স্থিতিশীলতা পুরোপুরি এখনও আসেনি, তবে আর্থিক যে ভীতির জায়গা ছিল সেটি অনেকটাই কেটে গেছে। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাই অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ, এটি আমরা বিগত সরকারের আমলেও শুনেছি। এখন যে সরকার যারা রয়েছেন তারাও বলছেন, সেন্ট্রাল ব্যাংকও বলছে, যে সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে শুনছি আমরা। এটি আসলে মূলত কার নিয়ন্ত্রণ করার কথা? আমরা জানি যে এটা বাংলাদেশ ব্যাংকের করার কথা। আগের সরকারের আমলে যে সেন্ট্রাল ব্যাংক ছিল তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2.5-3 বছরও সফল হতে পারেনি। এই সরকারের সেন্ট্রাল ব্যাংকও সেটি করতে পারছে না কেন? সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। মোয়াজ্জেম ভাই, দেখুন, প্রথমত আপনার অনুষ্ঠানের নামের ব্যাপারে আমার একটু আপত্তি আছে। অনুষ্ঠানটি আমি বরঞ্চ স্ফীত যাপন না বলে বলতে চাই যে স্ফীত উদর রুগ্ন যাপন। ওই যে আছে না, পেট মোটা মানুষের ভিতরে আসলে অপুষ্টির জন্য হয়, সেই অবস্থা আসলে আমাদের এখন যাচ্ছে। আপনি উচ্চ মূল্যস্ফীতি দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আমাদের কেনার সামর্থ্য দিনকে দিন কমছে। এবং এটার দায় দায়িত্ব যদি বলেন, এককভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে কোনো বিষয় নেই। মূল্যস্ফীতি স্থিতিশীল রাখার একটা চেষ্টা হয়, এবং সেই চেষ্টাটা বিভিন্ন পক্ষ থেকে করা হয়। আপনি যেমন কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণটি দিলেন, কেন্দ্রীয় ব্যাংক মূলত মুদ্রাস্ফীতিজনিত অংশটি সে দেখে, এবং সেই জায়গায় তার কিছু করণীয় থাকে। কিন্তু মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতির বাইরেও অন্যান্য যেগুলো বিষয় থাকে, যেমন বাজারে পণ্য সরবরাহ এবং সরবরাহ ঘাটতি, সেই বিষয়গুলো স্বাভাবিক ব্যবসায়ী প্রক্রিয়া এক রকমের হয়, এবং সেই জায়গায় সরবরাহ ঘাটতি হলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কিছু দায় দায়িত্ব থাকে। যেমন বাণিজ্য মন্ত্রণালয় থাকে, খাদ্য মন্ত্রণালয় থাকে, কৃষি মন্ত্রণালয় থাকে, তাদের বিভিন্ন রকমের সেখানে দায় দায়িত্ব থাকে। তো সেই দিক বিবেচনা করলে প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন রকমেরই আমি বলবো যে প্রবলেম রয়েছে। কিন্তু এই মন্ত্রণালয়ের বিভাগের প্রবলেমগুলো বলার আগে বাজার ভিত্তিক একটি কারণ বলে নেওয়া দরকার। মনে রাখা দরকার যে এই মুহূর্তে আমাদের যে আমাদের যে রিজার্ভ পরিস্থিতি, তাতে আমাদের ডলারের বিপরীতে টাকার যে দুর্বল অবস্থান, তাতে আমদানি ব্যয় যথেষ্ট বেশি। ফলে যে কোনো পণ্য আন্তর্জাতিক বাজারে কম মূল্য দেখলেও সেটা বাজারে আপনি সেই মূল্যে পাবেন না। এটা হচ্ছে প্রথম সমস্যা। কেননা তুলনামূলকভাবে যেহেতু আমাদের কেনার সামর্থ্য কম, ফলে অনেক আমদানি ব্যয় বেশি পড়ছে, ফলে সেটা এক রকমের কারণ। দ্বিতীয়ত হলো যে উপর্যুপরি আমরা জানি যে মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে চালের একটা বড় ভূমিকা থাকে সামগ্রিক মূল্যস্ফীতির ওয়েটেজের ভিতরে। তো যেহেতু বন্যা হয়েছে, উপর্যুপরি বন্যা, এবং এই কারণে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে বলা হচ্ছে, ফলে সেই হিসেবে তার একটা প্রভাব পড়েছে। ভাই, কথা যখন আপনি বললেন, আমি একটু আজকে বাণিজ্য উপদেষ্টা তিনি একটি মন্তব্য করেছেন, একটু বলতে চাই। চালের দাম বাড়ার যুক্তি দেখছেন না বাণিজ্য উপদেষ্টা। তিনি যখন যুক্তি দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন তার কাছে মনে হয়েছে এটি সাময়িক মজুতদারির কোনো একটি ঘটনা ঘটেছে। উৎপাদন পর্যায়ে এবং সরকারের গুদামে পর্যাপ্ত চাল থাকার পরও মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে বাজারে মূল্যস্ফীতির কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না, কিছুদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। আমি একটু যোগ করতে চাই। আমি আসলে বাণিজ্য উপদেষ্টার এই ধরনের বক্তব্যের সাথে আমি পূর্ণ দ্বিমত প্রকাশ করছি, এবং এটা দুর্ভাগ্যজনক যে একজন উপদেষ্টা যখন বাজারের পরিস্থিতি সম্পর্কে এইভাবে একপেশেভাবে মন্তব্য করেন, সেটাও আসলে তার মন্ত্রণালয়ের উপরে তার যে সমস্ত দায় দায়িত্ব সেটা কিছুটা এড়িয়ে যাওয়া হয় বলে মনে হয়। আপনার মনে রাখা দরকার যে এই মুহূর্তে রিজার্ভ পরিস্থিতি
চালের মজুদ পরিস্থিতি যেটি সেটি সন্তোষজনক নয়। সম্ভবত 7 লক্ষ মেট্রিক টনের মতো মজুদ রয়েছে। সাধারণত যেটি হয়ে থাকে পূর্বতন সরকারের সময়েও হলেও আমরা দেখেছি এগুলো প্রায় 14-15 লক্ষ টন মেট্রিক টনও কিন্তু তাদের সম্পদ থাকে। মনে রাখবেন যে বাজারে যখনই সরকারের মজুদ কমতে থাকে তখনই রাইস মিলাররা বাজার থেকে চাল উঠিয়ে নেওয়া শুরু করে এবং তার সাপ্লাই কমিয়ে দেয়। এবং বড় কৃষকরাও তখন যখন দেখে যে সরকারের মজুদ কমে যাচ্ছে তখন বড় কৃষকরা মজুদ করা শুরু করে এবং সেই কারণে হচ্ছে বাজারের সাপ্লাই কমে যায়। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে সরকারের কিন্তু করণীয় থাকে। এই যে যদি বলছেন যে সাময়িক মজুদ এবং এটা আস্তে আস্তে চলে যাবে, তা কিন্তু না। আস্তে আস্তে চলে যাবে, নিরসন হয়ে যাবে না, আস্তে আস্তে চলে যাবে না যদি না সরকারের ইন্টারভেনশন এখানে আলাদা করে না হয়। এবং সেই ইন্টারভেনশনটি হচ্ছে বাড়তিভাবে নিজস্ব উদ্যোগে বাইরে থেকে আমদানি করা। এবং সেই জায়গাটাতে ইতিবাচক যে আমরা শুনতে পাচ্ছি 50,000 মেট্রিক টন চাল আমদানি করা হবে। আমরা আশা করব যে এটা যেন দ্রুততর সময়ে এই উদ্যোগটি নেওয়া। তাহলে এটি স্পষ্ট যে আলোচনায় যে সেন্ট্রাল ব্যাংকের পক্ষে এককভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই তো? দেখুন, মানে এককভাবে সম্ভব নয় বলে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে দায় দায়িত্ব, সেন্ট্রাল ব্যাংক সে দায় দায়িত্ব পালন করছে কিনা সেটাও আবার দেখবার বিষয় রয়েছে। আমাদের বর্তমান নতুন গভর্নর মহোদয় আসবার সময় বলেছিলেন যে নতুন করে কোনো টাকা ছাপানো হবে না এবং বলা হয় টাকা ছাপানো হলেই সেটা মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে যেহেতু এই বাড়তি অর্থটি। হঠাৎ করে দেখতে পেলাম যে এখন মাঝখানে উনি বলা শুরু করলেন যে ব্যাংকের যত টাকা দরকার তিনি সেই টাকা ছাপিয়ে দেবেন প্রয়োজন মতো। এর মধ্যে বলা হয়েছে, আপনি বললেন 22,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা অবস্থান কিন্তু মূল্যস্ফীতির জন্য যতটুকুই ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য এটা সহায়ক কোনো উদ্যোগ নয়। স্যার, একটু আপনার কাছে আসতে চাই। আমরা গভর্নর যখন আসলেন তিনি বললেন এক টাকাও ছাপবেন না। এখন তিনি দুর্বল ব্যাংকে, প্রথমে বলা হলো যে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকে টাকা দিয়ে সহায়তা করবে। পরে দেখা গেল যে সবল ব্যাংকের কাছ থেকে দুর্বল ব্যাংকে টাকা যাচ্ছে না, সেন্ট্রাল ব্যাংক নিজেই আসলে মানি প্রিন্টিং, সেটা সেন্ট্রাল ব্যাংক নিজেও দিতে পারে, সেটা টাকা ছাপিয়েও দিতে পারে, ফর্মুলা রয়েছে, আপনারা জানেন স্যার সেটা। এইটি কেন করা হলো? এবং তিনি বললেন যে এটি খুব সাময়িক ব্যাপার, আমরা এই টাকা আবার মানি মার্কেট থেকে উঠিয়ে নেব, এটি মূল্যস্ফীতিতে কোনো হিট করবে না। আদৌ কি সেটি হয়েছে কিনা? আর স্যার, সেন্ট্রাল ব্যাংক আমরা দেখেছি সংকোচনমূলক মুদ্রানীতি দিচ্ছে মার্কেটকে ড্রাই করার জন্য এবং নীতি সুধারও বাড়াচ্ছে, কিন্তু সেটি কি আদৌ কোনো কাজ করেছে মূল্যস্ফীতি কমানোর জন্য? আমি শেষেরটা দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণটা কি, যদি কারণটা না বুঝি তাহলে ওষুধ কাজ করবে না। এখন যদি ডিমান্ড পুল ইনফ্লেশন হয়, আমাদের দেশে কি হয়, আমাদের ইকোনমিটার প্রবলেম হচ্ছে সাপ্লাই সাইড রেস্ট্রিকশন, অধিকাংশ ক্ষেত্রে সাপ্লাই থাকে না প্রোডাক্টের। সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি হওয়াটা অস্বাভাবিক না। যেটা ডক্টর মোয়াজ্জেম বললেন ইম্পর্টেন্ট, যে আমাদের গত বছরের যদি হিসাব করি, গত বছর বলতে 2024-এ ভিয়েতনামের যদি হিসাব করেন তাহলে দেখবেন 2 লক্ষ বাড়িঘরই বন্যা আক্রান্ত হয়েছে। তার মানে ধানের জমি চলে গেছে। ভিয়েতনাম একটা মেজর প্রডিউসার। থাইল্যান্ডে বন্যা হয়েছে, ভারতে বন্যা হয়েছে। 3টা মেজর সাপ্লাই সোর্সে ধানের বন্যা হয়েছে। তার মানে হচ্ছে এবং বাংলাদেশও হয়েছে, আমনের উৎপাদন কমেছে। সুতরাং হিসাব যদি করি তাহলে খাদ্য মূল্যস্ফীতি দিনে দিনে আরও বাড়বে। মানে খুব সহজ এক্সাম্পল এভাবে চিন্তা করেন, নভেম্বর মাসে শেষের দিক থেকে চালের দাম পড়ে নাই, যেহেতু নামে নেয় চালের দাম, তার মানে হচ্ছে সারা পৃথিবীতে খাদ্য সংকটের একটা প্রবলেম দেখা দেবে। অতএব আগামীতে তারপরে আসছে রোজা, এই সব মিলিয়ে মুদ্রাস্ফীতি কমার কোনো সম্ভাবনা আমি দেখছি না। এখন আপনি বলেন নীতিসুদের মূল কাজ হচ্ছে ডিমান্ডটাকে নিচে নামানো। আমাদের প্রবলেমটা ডিমান্ডটাকে নিচে নামানো না, আমাদের প্রবলেম হচ্ছে সাপ্লাইটাকে বাড়ানো। সুতরাং ওইটা আমি কিন্তু স্যার, এই প্রেস কনফারেন্সের কথা দিয়ে শুরু করেছিলাম না আলাপটা, সেখানে সেন্ট্রাল ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বললেন আমরা নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, সেটি সম্ভব হয়নি। যদি দেখি যে জানুয়ারির মধ্যেও না কমে আমরা নীতি সুধার আরও বাড়াবো। এইটাই মাথায় আরেকটা ভুল করবেন, কারণ হচ্ছে বাংলাদেশে এই কাজটা করে অ্যাটলিস্ট এখনকার মূল্যস্ফীতি যেটা সাপ্লাই শক থেকে আসছে এইটা কমানো যাবে না। ফলে কি হচ্ছে দেখেন, আরও বাড়বে। কেন বাড়বে? নীতিসুদ বাড়ানো মানে ইন্টারেস্ট রেট বাড়ানো। আমাদের বিজনেসম্যানরা যখন একটা আমদানি করে অথবা নিজের প্রোডাকশন করে, সবই কিন্তু শর্ট টার্ম লোন ব্যাংক থেকে আনছে। তাহলে কস্ট অফ বিজনেসেস আপনি আস্তে আস্তে বাড়াচ্ছেন, যত বাড়াবেন দাম তত বাড়তে থাকবে। শুধু যে খাদ্যের দাম বাড়বে তা না, ব্যবসায়ীরা সেই টাকাটি পণ্যের দামের সাথে যুক্ত করে ভোক্তার কাছ থেকে তুলবে, সাধারণভাবে নেবে, সে তো পকেট থেকে দেবে না, কারণ তার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তাহলে এন্ড অফ দ্য ডেতে, এবং যেহেতু রোজা আসছে আমরা জানি এই সময় ডিমান্ড আরও বাড়ে, তার মানে আলটিমেটলি ইনফ্লেশন আরও বাড়বে। যদি জানুয়ারিতে কিছুটা কমতে পারে, এটি লাস্ট সময়, কারণ নভেম্বর থেকে পড়ার কথা, জানুয়ারিতে গিয়ে সবচেয়ে কম ইনফ্লেশন হয়। এই মুহূর্তে শ্রীলঙ্কাতে নেগেটিভ ইনফ্লেশন।
স্যার মানি প্রিন্টিং এর ইস্যুটা মানি প্রিন্টিং এ যদি বলেন যে মানি মানে প্রিন্টিং এটা কি গভর্নর বাধ্য হলেন একরকম, নাকি তিনি আগের ফর্মুলা কাজ করেনি, সবল ব্যাংক দুর্বল ব্যাংকে টাকা দিবে সেটা কাজ করলো না দেখে তিনি এটা তো আরেক ফর্মুলায় গেলেন? আমার কাছে দ্বিতীয়টা কাজ করে নাই বলে, কারণ সবল এবং দুর্বল ব্যাংকে যে আমি চিন্তা করি, দুর্বল ব্যাংক যদি জানে যে দুর্বল ব্যাংকে টাকা দিলে ওটা উঠবে না। না, প্রথম যুক্তিটা কিন্তু এটাই ছিল, মজ্জেম ভাইয়ের মনে আছে কিনা, গভর্নর কিন্তু অ্যাড্রেস করেছিলেন যে আমরা যদি এই মুহূর্তে টাকা ছাপিয়ে মার্কেটে দিই তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, আমরা টাকা ছাপিয়ে মার্কেটে দিতে চাই না, সেক্ষেত্রে সবল ব্যাংকের কাছে পর্যাপ্ত লিকুইডিটি রয়েছে, সেই লিকুইডিটি আমরা জাস্ট দুর্বল ব্যাংকে দিব যেন মার্কেটে কোনো ইনফ্লেশনে কোনো হিট না করে। যুক্তি কিন্তু এটাই ছিল। এটা এই যুক্তিটা খারাপ ছিল না, পরে যদি যুক্তি থেকে সরে আসলেন। কিন্তু আমি যখন বললাম যে এই কয়টা ব্যাংক ডুবে যাবে, সবল ব্যাংক কেন টাকাটা দেবে, মানে প্রবলেমটা হচ্ছে গভর্নরের সাবধানে হওয়া উচিত ছিল এখানে। আমি যখন ব্যাংক, আমি জানি গভর্নর হিসেবে প্রবলেম হচ্ছে উনি অনেক ইনফরমেশন জানেন যেটা আমরা জানি না, উনি জানার পরে সেখানে সাবধানে বলা উচিত ছিল। এখন কি হচ্ছে, এখন যখন ব্যাংকগুলো আমরা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে যে এই কয়টা ব্যাংকে টাকা রাখা, সেই সঙ্গে স্যার উনি যে বললেন যে চটজলদি আবার প্রয়োজন হলে উনি মার্কেট থেকে টাকাটা তুলে নিতে পারবেন, এটিও কি? সেটা তুলতে পারবেন, সেটা আমি অস্বাভাবিক মনে করি না, কিন্তু কথা হচ্ছে ওনার টাকা দেওয়া তো বন্ধ হবে না, কারণ যে কতগুলো ব্যাংকের নাম আমরা বাজারে জানি অনেকগুলোই তলাবিহীন ঝুড়ির মতো। তলাবিহীন এর আগেও স্যার আমরা দেখেছি যে একই ভাবে এই ব্যাংকগুলোতে এবং মানি সাপ্লাই দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয় না, এবং এই জন্য এই অবস্থায় এই ব্যাংকগুলো তো ডুববে, সাথে ইনফ্লেশনটা আরো বাড়বে। আমরা একটু মোস্তফা কামাল আপনার কাছে আসি। জি, ধন্যবাদ আপনাকে। শুনলেন তো অর্থনীতিবিদ জি। বিশ্লেষণ। জি। এখন আমরা একটু মানে সরকারের যদি একটু বিবেচনা করি, বিগত সরকারের সেন্ট্রাল ব্যাংক বা অর্থনৈতিক যে সংস্থাগুলো ছিল যাদের এই বিষয়গুলো মেজারমেন্ট করার কথা, ফাংশন করার কথা, সেখানে আমরা দেখেছি যে এমন পরিস্থিতি 5 মাস পর, অন্তর্বর্তী সরকার গঠনের 5 মাস পরেও সেই একই পরিস্থিতি মূল্যস্ফীতির ক্ষেত্রে মনে হচ্ছে আমাদেরকে। বেশিরভাগ ক্ষেত্রে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি আমরা স্পেসিফাই করি, অন্যান্য বিষয় রয়েছে সেগুলো হয়তো অন্যদিন আলাপ হবে। কি মনে হলো আপনার কাছে যে কেন সেটা ফাংশন করছে না? মজ্জেম ভাই যেটা বলছিলেন যে সেন্ট্রাল ব্যাংক একা পারবে না, সেখানে বাজার ব্যবস্থাপনা রয়েছে, উৎপাদন রয়েছে, সিন্ডিকেট রয়েছে, চাঁদাবাজি রয়েছে, এগুলোও তো নিয়ন্ত্রণে আনতে হবে। এই বিষয়গুলো সমন্বিতভাবে সেন্ট্রাল ব্যাংক যেহেতু একা পারছে না বা পারবে না, তাও একটি টাস্ক ফোর্স গঠন করা যেত কিনা? মূল্যস্ফীতি তো আসলে সবার জন্য আসলে অস্বস্তির একটি বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ আলোচক অত্যন্ত অভিজ্ঞ, তারা ভালো শিক্ষকও দুজন, তাত্ত্বিক বিষয়টা একদম তারা পরিষ্কার করেছেন। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে ব্যক্তিগতভাবেও হাট বাজারে যেতে হয় প্রতিদিন, আবার গণমাধ্যমের কর্মী হিসাবে খোঁজখবর নিতেও যেতে হয়। তো এই দুটো মিলিয়ে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই বিষয়ে আলোচনা করছি সেটা কিন্তু বিবেচনায় নেওয়াটা খুবই জরুরি। অর্থাৎ যে গভর্নর মহোদয় আমাদের আলোচ্য বিষয়ের একটি অংশ, আমাদের মাথায় নিতেই হবে যে রাজনীতির সাথে অর্থনীতির একটি সংযোগ অথবা একটা কেমিস্ট্রি এখানে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। রাজনৈতিক পট পরিবর্তনে স্বয়ং প্রধানমন্ত্রী পালিয়েছেন, আর বাংলাদেশে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে, গভর্নরও পালিয়েছেন, আর মসজিদের ইমাম সাহেব তো পালিয়েছেনই। এই প্রেক্ষাপট কিন্তু আমাদের মাথায় নিতে হবে। তো কোন গভর্নর পালিয়েছেন? তিনিও খুব আলোচিত ছিলেন, অনেক আশা ভরসা তিনিও দেখিয়েছিলেন, সংকোচনমূলক নীতি তিনিও গ্রহণ করেছিলেন। ঠিক তার আগের জনের যদি জায়গায় আপনি যান, ফজলে কবির সাহেব, ওনার বয়সটা যেন জায়েজ হয় সেজন্য সংসদে আইনও পাশ করা হয়েছিল। ঠিক তার আগের জন যিনি, অর্থাৎ ডক্টর আতিউর রহমান সাহেবের কথা বলছি, তিনিও সারা দেশে অত্যন্ত আলোচিত এবং প্রশংসিত, আবার নানান বিশেষণও আছে তার। তো তাদের প্রত্যেকের যে ক্রিয়াকর্ম এক এক করে, কারো সময় ব্যাংক হ্যাকিং, আদর করে আমরা হ্যাকিং বলি, বাংলা কথা চুরিটা বলি না, বলি হ্যাক অথবা হ্যাকিং। তারপরের জন 6-9 আর 9-6 যা করার করেছেন। আমি একটু র্যাপ আপ করি ভাইয়া, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক একা পারবে না, এটি তো নিশ্চিত, এটি বুঝতে পারছি যে একা তার পক্ষে সম্ভব না। তাহলে বিশেষ কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না সরকার এটির জন্য? মূল্যস্ফীতিটাকে নিয়ে সেক্ষেত্রে দায়িত্ব ভাগ করার কথা বোধ আপনি বলছেন, কিন্তু মূল আলাদা কোনো উইং করার দরকার ছিল কিনা? এটাকে উইং করা গেলে হয়তো বা করা যায়। এখন তো আমাদের বিভিন্ন কমিশন হচ্ছে, টাস্ক ফোর্স হচ্ছে, কিন্তু এগুলো করে এটাকে অ্যাড্রেস করা হয়নি, কিন্তু অ্যাড্রেস ওইভাবে করা হয়নি। যিনি এখন গভর্নর আছেন তিনি শুরুতে এসে বললেন টাকা ছাপানোর বিরোধিতা তিনি করেছেন। আবার তিনি ব্যাংকিং সেক্টরে একটা মোটা দাগের সংস্কার, যেটা সংস্কারের মতোই করেছেন। আগে ছিল সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে একসাথে করে দেওয়া,
ওটাকে ইংরেজিতে তারা আমাদেরকে শুনিয়েছেন মার্জ করে দেয়া। মার্জার এন্ড অ্যাকুইজিশন যেটাই হোক না কেন। তো দেখা গেল যে ধনী আর গরিব একসাথে আসলে কতক্ষণ থাকে, ওখানে কে লাভবান হয়, এই পর্বে এসে এলো যে নতুন টাকা ছাপানো। আবার আলোচনায় আছে 7,350 কোটি টাকার তারল্য সহায়তা দেয়া। কে কাকে সহায়তা দেবে? ধনী ব্যাংক দরিদ্র ব্যাংককে দেবে, সেটাও কিন্তু প্রক্রিয়া শুরু হলো। এর মধ্যেই কিন্তু আবার মোট 6টি ব্যাংকের এমডিকে বদল করে দেয়া হলো, যে তারা এই তারল্য সংকট কাটানো অথবা লেনদেন অথবা বোঝাপড়া কোথাও একটা ব্যত্যয় ঘটেছে। ফরেনসিক ইনভেস্টিগেশন হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের দেশের বিষয় নিয়ে এখন বিদেশি অডিটর লাগছে, এটা হচ্ছে সাদামাটা বাংলা কথা। তো এরকম অবস্থায় বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু বললেন যুক্তি দেখছেন না, কিন্তু যুক্তি দেখছেন না বলে আবার দায়ী করে ফেললেন মজুতদারদেরকে। তো আমরা আড়তদার দায়ী করি আর মজুতদার দায়ী করি, মানে এই প্রবণতা তো আমরা আগের গভর্নমেন্টের সময় দেখেছি, অর্থাৎ যে সব সময় একটি বাস্তবতা হচ্ছে দায়ী করার অবস্থাটা কোনো ব্যক্তির উপর, ব্যবসায়িক গোষ্ঠীর উপর দায় চাপিয়ে দিয়ে সেটা নিস্তার পেয়ে যাওয়া, শুধু দায়ী করছে না, পুনরাবৃত্তি হতে যাচ্ছে। দায়ী করার এই প্রবণতাটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। রাজনৈতিক এই পট পরিবর্তনের সময় আপনারা খেয়াল করেছেন, আমরা প্রতিনিয়ত দেখছি বিজনেস কমিউনিটি যারা, ব্যবসায়ী যারা, আড়তদার বলি আর মজুতদার বলি আর পাইকার বলি আর দোকানদার বলি আর সাপ্লায়ার বলি, তাদেরকে শত্রু বানানোর একটা প্রবণতা কিন্তু খেয়াল করা যায়। সেটি হচ্ছে আগের সময় আমরা শুনতাম যে তাদের পলিটিক্যাল এক ধরনের পেশি শক্তি, পাওয়ার এক্সেসের জায়গা ছিল, এখন তো সেটি নেই। এখন কি সেটি ভেঙে দেওয়া যেত না? সেই কারণেই প্রশ্ন যে এখনকার সরকারটি তো রাজনৈতিক সরকার নয়, এখন কেন ওই দোষারোপ ভাঙতে পারছেন? এটি শুনবো, একটি বিরতি নিয়ে ফিরে আসি আমরা। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ফাংশনাল বিষয় নিয়ে আলাপ করছিলাম। আমরা একটু এনবিআর নিয়ে একটু আলাপ করি এবার। এনবিআর তো একটা গুরুত্বপূর্ণ পার্ট আসলে। আমরা খুব সম্প্রতি জানলাম যে 43 পণ্য এবং ভ্যাট, মানে পণ্য এবং সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়তে পারে। তো সেই বিষয় নিয়ে এনবিআর যিনি চেয়ারম্যান আছেন তার একটি বক্তব্য রয়েছে, খুব সংক্ষিপ্ত বক্তব্যটা একটু দেখে নিই, তাহলে আলাপের সুবিধা হবে। একটু দেখে নিই আমরা বড় পর্দায় এনবিআর চেয়ারম্যানের বক্তব্যটি। বেশ কিছু ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে, তাদের থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না। এমনকি আরও অনেক ইস্যুজ আছে, বড় বড় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের তাদের কাছে আমরা পাচ্ছি না। তারপর যেটা বললাম যে ব্যাপক হারে আমরা ছাড় দিয়েছি, অথচ আমাদের তো রেভিনিউ যদি জেনারেট করতে না পারি আমাদের ঋণের বোঝা আরও বাড়বে। এরপরে যেগুলো হচ্ছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জন্য না, সাধারণ মানুষের রেগুলার ব্যবহার জন্য, বাট অসংখ্য পণ্য আছে যেগুলোতে আমাদের ডিউটি স্ট্রাকচারটা একটু আমরা রেশনালাইজ করার চেষ্টা করেছি। নজিম ভাইকে বুঝতে পেরেছেন কিনা বক্তব্যটি এনবিআর চেয়ারম্যানের? আসলে তিনি যেটি বলার চেষ্টা করলেন, তিনি অর্থ উপদেষ্টার সুরেই কথা বলার চেষ্টা করলেন যে যে পণ্যগুলোতে ভ্যাট বা সম্পর্ক শুল্ক বাড়বে তাতে করে আসলে জীবনযাত্রার মানে খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু কারণ হিসাবে তিনি যেটি বলছিলেন যে অনেক ব্যাংকে আসলে সমস্যায় পড়েছে, যে কারণে তারা আগের মতো আসলে ট্যাক্স দিতে পারছে না, সেই ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি মেটানোর জন্য আমরা বিভিন্ন পণ্যের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছি বা ভ্যাট আরোপ করতে যাচ্ছি। মজেম ভাই হয়তো বা জানেন, আপনারা হয়তো জানেন যে কোন কোন জায়গায় আসলে প্রস্তাবিত রয়েছে। সেটি হচ্ছে এসি রেস্তোরাঁয় খাবার, আউটলেট থেকে পোশাক কেনায়, সেই সঙ্গে মিষ্টি কিনতে গেলেও বাড়তি শুল্ক দিতে হবে। এখন আবার শোনা যাচ্ছে মোবাইল ফোনে কথা বলতে গেলেও নাকি এখন বাড়তি শুল্ক দিতে হবে, আরও নাকি 3% যুক্ত হবে। সেটি 15-16 দিকে আমরা দেখেছিলাম 3% ছিল, সেটি বাড়তে বাড়তে 20%, এখন বোধ হয় আরও 3% হয়তো বা যুক্ত হবে। এখন আগের সরকারের এনবিআরও তো একই ধরনের কাজ করছিল, যে খুব সহজে যেখান থেকে রাজস্ব আদায় করা যায় সেই পথে হাঁটতো এনবিআর, মানে পরোক্ষ করের বোঝাটা জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়। মজেম ভাই জানতে চাওয়া সেটি হচ্ছে যে আমি ট্যাক্স আদায় করতে পারছি না, দুর্বল হয়ে যাওয়া রুগ্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, সেটির বোঝা আমি কেন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিব? তাহলে কি মানে এই একই ফর্মুলার পুনরাবৃত্তি আবারও ঘটতে যাচ্ছে কিনা?
দেখুন মানে সরকারের এটা ঠিক যে রাজস্ব আদায় বৃদ্ধি করাটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমরাও মনে করি রাজস্ব, কিন্তু কথা হচ্ছে যে আপনি রাজস্ব আদায়টি কিভাবে করতে যাচ্ছেন। আপনি নিজেই বলছেন যে ডাইরেক্ট ট্যাক্সের দিকে নজর কমিয়ে বরঞ্চ ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে যেটা সহজে করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে বেশি। এটা ঠিক যে যেই প্রোডাক্ট বা সার্ভিসগুলো টার্গেট করা হচ্ছে সেটা মূলত একটু আপার স্ট্রাটা, যারা এসি রেস্তোরাঁয় গিয়ে খায় বা যারা সিনেমা হলে মাঝে মাঝে কি আমরা করতে মিষ্টি যায়। খাতে খেতে পারবো না তাহলে? হ্যাঁ, খেতে পারবেন না কেন, আপনি দিয়ে খাবেন, ভ্যাট দিয়ে খাবেন, সেটাই বলা হচ্ছে। আগে 4.5% দিতেন, 5% এখন 15% দিয়ে খাবেন, এটা বলা হচ্ছে। জিনিসটি আসছে আসলে দুটো জায়গা থেকে। একটা হলো আপনার রাজস্ব আদায়ের জন্য উদ্যোগের অংশ হিসেবে, আর একটা হচ্ছে হলো IMF এর সঙ্গে তার যে নীতিগত অবস্থান, সেটা হচ্ছে যে ভ্যাট রেটগুলোর মধ্যে কমপ্লায়েন্স আনা। অনেক রকমের ভ্যাট রেটের জায়গায় এগুলোকে জানে একটা নিয়ে আসা। আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় আমি কখন কিভাবে যাব, আমার এখানে একটা সিকোয়েন্সিং এর বিষয় রয়েছে। যখন মূল্যস্ফীতি চরমে তখন কি আমি করব? সেই জায়গাটাতেই আমার প্রশ্নটি যে আমার যেহেতু রাজস্ব আদায়টা গুরুত্বপূর্ণ, আমি কি এইভাবে রাজস্ব আদায় বাড়াবো, নাকি না আমার ট্যাক্স ফাঁকি বা যেটাকে আমরা বলি যেটা বলি ট্যাক্স ইভাশন, যেটাকে কর ফাঁকি বলি, অথবা কর এড়িয়ে যাওয়া বলি, ট্যাক্স অ্যাভয়েডেন্স, এর মাধ্যমে বিপুল পরিমাণ আসলে অর্থ থেকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আমাদের 2021 সালের একটা স্টাডিতে আমরা বলেছিলাম যে ওই বছর যত পরিমাণের রাজস্ব আদায় হয়েছে তার সম পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে আসলে এনবিআর, শুধুমাত্র হচ্ছে ভুল কর সাবমিশন, মানে ফাইল সাবমিশন, এবং কর ফাঁকি এবং কর এড়িয়ে যাওয়া এবং কর জালের বাইরে থাকা, এবং এগুলো না করতে পারার কারণে কিন্তু প্রতি বছর আসলে বঞ্চিত হচ্ছে। ফলে এই যে জায়গাগুলো যেখানে আসলে এনবিআর উদ্যোগ নিচ্ছে না বা এদেরকে আওতার ভিতরে আনার চেষ্টা করছে না, অথবা তাদের ট্যাক্স সাবমিশন, তাদের যে রিটার্ন সাবমিশন, এখানে যে বিভিন্ন রকমের ফাঁকি ঝুঁকি রয়েছে সেটি, অথবা যারা কিনা করছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট করছে, সেই রিপোর্টিংয়ের সাথে যে সমস্ত এজেন্সি জড়িত, তাদের যে সমস্ত দুর্বলতার কারণে এনবিআর বঞ্চিত হচ্ছে উপযুক্ত আয় এবং কর হিসেব করতে, সেই জায়গাগুলোর দিকে কিন্তু আমরা খুব বেশি নজর দেখছি না। সুতরাং আদতে যদি রাজস্ব আদায় লক্ষ্য হয়, তাহলে এইরকম ইনডাইরেক্ট ট্যাক্সের এই ধরনের জায়গাগুলোতে আমি বলবো যে এগুলোর কারণে বরঞ্চ সরকারের বরঞ্চ কিছুটা দুর্নামই হয়, মানে এই ধরনের জিনিস যখনই করেন সরকার। তার থেকে বেশি হচ্ছে যে যারা কিনা ট্যাক্স জালের বাইরে থেকে যাচ্ছে, যেমন আমাদের একটা হিসেব ছিল 2019 সালের, যে প্রায় 68% কোটিপতি যারা কিনা কোটি টাকার উপরে আয় করেন, এরা করজালের বাইরে রয়ে গেছে সারা দেশে। এটি ধরে একটু প্রশ্ন করতে, ফলে এই ধরনের এদেরকে কিন্তু আপনি আনার চেষ্টা করছেন না, এবং এদেরকে ডিজিটাল অনলাইন ভিত্তিক আনবেন, নাকি আপনি ইউনিয়ন পরিষদ পর্যন্ত বা উপজেলা পরিষদ পর্যন্ত এনবিআর অফিস নিয়ে যাবেন, সেটি আপনার দেখবার বিষয়। কিন্তু সেই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হচ্ছে না। সংস্কারগুলো দেখতে চাই স্যার। আমরা দেখছি যে মানে মোবাইল ফোনে কথা বলার উপর মানে প্রস্তাব আসছে যে সেখানে সম্পূরক শুল্ক বাড়িয়ে দেবে, কিন্তু যারা অতি ধনী, যারা আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, এগুলো নিয়ে অনেক কথা হয়, তাদের উপর, সম্পদের উপর, যারা অতি ধনী তাদের সম্পদের উপর কর কেন বাড়াতে পারছে না এনবিআর? সেই উদ্যোগ কেন নিচ্ছে না? মানে সম্পদ বৈষম্য, আয় বৈষম্য দূর না করে পণ্য সেবার উপর ট্যাক্স দিয়ে যখন মূল্যস্ফীতি চরমে, তখন মানুষকে কেন আরো বেশি চাপে ফেলা হচ্ছে? দুইভাবে বলি, একটা হচ্ছে ভ্যাট যদি হয় তাহলে ভ্যালু এডিশন হবে, তাহলে ট্যাক্সটা ভ্যালু এডিশনের উপরে। এখন যেভাবে আরোপ করা হচ্ছে, এটার ভ্যাট নাই। আমার কাছে এটার নামটা হচ্ছে জেনারেল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সো এটাকে নামটাই বদলাই ফেলা উচিত। হয়তো বা এনবিআর বলছে, সরকার বদলাচ্ছে না। মানে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, এটা ভ্যাট হলে ভ্যালু এডিশনের উপরে হবে। আমি যদি 100 টাকা খরচ করে 20 টাকা আয় করি, তাহলে ট্যাক্স 15%ই হবে 20-এর উপরে, কারণ 20 হচ্ছে আমার ভ্যালু এডিশন। সো সেভাবে এটা আর নাই। আমি যদি সেভাবে করি তাহলে সেটা একটা ধারণা, নাম্বার 1। নাম্বার 2, যেটা সহজ করা যায় সেটাই তারা করতে এসেছে। আসলে চারিত্রিকভাবে কোনো পরিবর্তন হয় নাই। যেটা ইম্পর্টেন্ট, যে আমার মাত্র 23 লক্ষ ট্যাক্স পেয়ার দ্বারা এই দেশ চলতে পারে না। মানে আমাদের 16 কোটি 17 কোটি লোক, সেখানে 23 লক্ষ ট্যাক্স পেয়ার, এটা হতে পারে না। অতএব সেটা ধরার বুদ্ধি নেওয়া উচিত। সেটা ধরার জন্য যত জায়গায় তারা কাজ করেছেন, সেখানে কিন্তু তারা কাউকে খুব বেশি লোক আনতে পারেননি। এখন বলে 41 লক্ষ সাবমিশন হয় ইনকাম ট্যাক্স, কিন্তু আসলে ট্যাক্স পে করে 23 লক্ষ, অধিকাংশ হচ্ছে জিরো সাবমিশন। ইভেশনের প্রসেস সারা পৃথিবীতে আছে, এটা নতুন জিনিস না, এটা করবে। কিন্তু এটা হচ্ছে আমার ট্যাক্সের উদ্দেশ্য কি? শুধু ইনকাম না, ইকোনমিকে চালানো। আমি যদি ইকোনমিকে চিন্তা করি, আজকে যেমন ভ্যাট যদি এখানে বাড়ানো হচ্ছে, ইকোনমিক্স থিওরি কী বলে? যখনই দাম বাড়বে চাহিদা কমবে, তার মানে অনেক জায়গায় কমবে। আজকে যখন মিষ্টির উপরে ট্যাক্স দেবেন, কিছু কিছু মিষ্টির ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে। এটা তো সত্য, আমি হয়তো কমাবো না, কিন্তু অন্যজন কমাবে। তবে কিছু কিছু ট্যাক্স দেওয়া উচিত। ইভেন আমার কাছে মনে হয়েছে
এগুলো সরকারের উদ্দেশ্যে যদি করা হয়, নিজের থেকে চিন্তা করে করেন এই কথা, আর যদি আমি IMF-এর বুদ্ধিতে করি, দুটো জিনিস আলাদা। আমার মনে হয় আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা নিজেদের কথা চিন্তা না করে অন্যের প্রেসক্রিপশন নিয়ে কাজটা করছি। নিজেরা চিন্তা করা উচিত, NBR এর নিজস্ব চিন্তা থাকা উচিত যে আমি কিভাবে সরকারকে ইনকাম ট্যাক্স বাড়াবো, এটা সরকার তাদের দায়িত্ব। তারা যদি বলেন আমরা ব্যর্থ হয়েছি, তাহলে অনেক পুরনো একটা কথা বলি, ডিপার্টমেন্টটা ভেঙে দেন, ডিপার্টমেন্টটা ভেঙে দেন। কারণ যে ট্যাক্স তারা আদায় করেন, এটা তারা আদায় করেন না, এটা আমার অ্যাকাউন্টেন্ট দিয়ে দেয়, আমার বেতন থেকে কেটে ফেলে, অটো চলে যায়, অটো চলে এজন্য যায়। তাদেরকে কোনো পরিশ্রম করতে এতে হয় না। কোনো পরিশ্রম, তো এই কাজ যদি আমার অ্যাকাউন্টেন্টই করেন, তাহলে এই ডিপার্টমেন্ট রাখার দরকার নেই, এটা পয়সা নষ্ট করতেছি আমি। মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। ভাই, মানে আমরা দেখলাম যে সরকার যে মেজারমেন্টগুলো নিচ্ছে সেগুলো যেন উল্টো মনে হচ্ছে। মানে মূল্যস্ফীতি কমানোর জন্য যে মেজারমেন্ট নেওয়ার কথা, তা না করে পণ্যে ভ্যাট বাড়াচ্ছে, টাকা ছাপছে, বাজারে পণ্যের সাপ্লাই চেন ঠিক হচ্ছে না। জি, মূল্যস্ফীতি আরও যেন বাড়ে, ওইটার যাবতীয় দুয়ার জানালা খুলে রেখে আমি বলতে চাচ্ছি কমাবো। NBR চেয়ারম্যান মহোদয়ের 20 সেকেন্ডের যে বাইট শুনেছি, ওখানে তিনি মোটা দাগে 3টা তথ্য দিয়েছেন। একটা হচ্ছে ব্যাংকের অবস্থা ভালো না, তারা দুর্বল, ওটা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, স্বীকার করলেন তিনি। উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে যে প্রাপ্তি আশা করছেন ওটা পাচ্ছেন না। তাহলে সবলকে, উনি সবলের দিকে যাচ্ছেন। সবল হচ্ছে সাধারণ মানুষ, তাদেরকে সবল হিসাবে চিহ্নিত করেছেন। তো যে কারণে বলছেন ভ্যাট বাড়াবেন, ট্যাক্স বাড়াবেন, যেই নামেই বাড়ান, স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু বাড়তি কথা হিসাবে বলছেন, যেটা সরকার থেকে বলা হয়েছে, একজন উপদেষ্টা বলেছেন যে এতে মূল্যস্ফীতি বাড়বে না। এটা কিন্তু একজন নাবালকও বোঝে যে যখন আপনি ট্যাক্সের আওতা বাড়াবেন, ভ্যাটের আওতা বাড়াবেন, জিনিসপত্রের দাম বাড়বে। আর পণ্য বলতে আমরা এখনও কিন্তু ওই খাদ্যটাকেই পণ্য বুঝি, বেশিরভাগ মানুষ বই, খাতা, কলম ওইসব দিকে খুব একটা যাই না। এর সমান্তরালে যেটা হচ্ছে আরেকটা, এদিকে আপনি সবল খুঁজলেন, নিরীহ জনগণকে তাদেরকে সবল চিহ্নিত করলেন। সমান্তরালে খবর আছে ইন্ডাস্ট্রি সেক্টরে গ্যাসের দাম প্রায় 2.5 গুণ বাড়ানোর চিন্তা হচ্ছে। অর্থাৎ আপনি কাউকেই কিন্তু ছাড় দিচ্ছেন না। না, এখানে একদিকে আপনাদের নজর এসেছে কিনা, এই যে খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশন, কম্প্রেসার তৈরির প্রতিষ্ঠানের কর্পোরেট কর 20% বাড়ানোর সিদ্ধান্ত। অর্থাৎ আর বাদ দিচ্ছেন না। কি কোম্পানি নিজের পকেট থেকে দেবে, নাকি আমার কাছে পণ্য বিক্রি করে পণ্য দামে বাড়বে? সবার কাছ থেকে নেবে। এটার জের যেটা মূল্যস্ফীতি আর সাদা মাটায় আমরা যেটা বলি যে জিনিসের দাম বেড়েছে। মানুষ মূল্য খুব একটা বোঝে, স্ফীতি অর্থ সবাই বোঝেও না। জিনিসের দাম বেড়েছে এটা বললে মানুষ খুব পরিষ্কার করে বোঝে। তো আবার আমাদের মধ্যে যে একটা চর্চা শুরু হয়ে গেছে, আমরা বুঝি আর না বুঝি ব্যবসায়ীদের কোনো মহলের এই সুযোগ নিচ্ছে। আবার সমান্তরালে সরকারের দিক থেকে যেটা হচ্ছে, কোনো ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে শত্রু বানানোর একটা প্রবণতা চলছে। আশা করা হচ্ছিল যেখানে বাণিজ্য উপদেষ্টা একজন বিজনেস কমিউনিটির খুব স্বনামধন্য ব্যক্তি, যে তার সাথে ব্যবসায়ীদের একটা কমিউনিকেশন হবে। কারণ আপনি যদি জিনিসপত্রের দাম কমাতে হয়, সিন্ডিকেট দমাতে হয়, ওই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে মাইনাস করে পারবেন না, সেটা হচ্ছে বাস্তবতা। তো ব্যবসায়ীদের সাথে তিনি কোনো কমিউনিকেশন করতে পেরেছেন কিনা আমরা নমুনায় দেখছি না, বরং মাঝে মধ্যে বিরোধ দেখছি। তো ব্যবসায়ীদেরকে যদি আপনি ওই মর্যাদাটুকু দিতেন, ব্যাংকগুলো বাঁচানোর জন্য যেমন ধনী গরিব একসাথে করে দিচ্ছেন, যদি ব্যবসায়ীরা যেন ফাংশন করতে পারে আরও ভালোভাবে, তারা যেন ভয় না পায় তাদের মিল ফ্যাক্টরিগুলো চালু রাখার বিষয়ে, ওই ক্ষেত্রে কিন্তু সরকারের ওই ধরনের উদারতা আমরা দেখিনি। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের অনেকগুলো মিল ফ্যাক্টরি গত কয়েক মাসে কিন্তু কোথাও হামলা হয়েছে, কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কিন্তু কর্মসংস্থানে চাপ পড়েছে, যদি ওটা আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত, অর্থনীতির সাথে আরো বেশি সম্পর্কিত। হ্যাঁ, এখন কর্মসংস্থানে চাপ পড়েছে, নতুন বিনিয়োগ তো করছে না, কারণ সুদের হার বেশি। ব্যবসায়ীরা কেন বিনিয়োগ করবে? নতুন দূরে থাকুক, যেটুকু আছে এগুলোর নিশ্চয়তা। আর এই সরকারের সময়ে কেউ বিনিয়োগ করবে কিনা সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। সবাই স্টেবল গভর্নমেন্ট চায়, তারপরে তারা বিনিয়োগে আসে। আবার যখন আমরা সরকারের দিকে তাকাই, তখন দেখি যে ওখানে কিন্তু অর্থনীতিবিদে ভরপুর। স্বয়ং যিনি প্রধান উপদেষ্টা, সেরা অর্থনীতিবিদরা রয়েছে, তিনি শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের বাস্তবতা একজন আইকন। এরপরে আরও যে কয়েকজন আছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, অথবা আমরা যদি সালেউদ্দিন সাহেবের কথা নেই, অথবা ওনাদের আশেপাশে আছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যদিও দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রের মধ্যে কিছু কারণ কিন্তু এসেছে, বাংলাদেশ ব্যাংকের ত্রিরত্নের কথাও এসেছে, যার কথা আমি একটু আগে বলেছিলাম। ইমিডিয়েট ফার্স্ট 3 জন
গভর্নরের কথা এখন এসেছে। এটিকে কাজে লাগে যদি কিন্তু সামনে ওই ক্ষেত্রে আমরা কিন্তু লুপহোলগুলো বন্ধ হয় আর কি। পদক্ষেপ কিন্তু দেখছি না, বরং উল্টোটাই দেখছি। রাজনৈতিক সরকারগুলো যেটা করতো যে আচরণগুলো করতো সেই ঠিক একই এক আচরণ ধরনের এই সরকারও কাছাকাছি করছে। পুনরাবৃত্তি আমরা দেখছি। কারণ এই অর্থনীতিবিদরা অর্থাৎ যে উপদেষ্টারা আছেন তারা যে বরেণ্য কোনো সন্দেহ নেই, সভা সেমিনারে যথেষ্ট ভালো। একসময় টক শো তো তারা ফয়সালা দিয়ে দিতেন রাজনৈতিক হ্যাঁ, সরকার তাদের আমলে। কাছ থেকে আমরা আগে যে বক্তব্য শুনতাম সেই বক্তব্যের বাস্তবায়নটা এখন আমরা দায়িত্বে চাই। আছেন তারা। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। মোস্তাফা কামাল জি, দর্শক বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশে। মজেম ভাই, মানে আমরা দেখলাম বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, টাস্কফোর্স হয়েছে, যেটি নিয়ে আলাপ করছিলাম। মূল্যস্ফীতি স্বল্পমেয়াদে সমস্যা, সরকারের হয়তো অনেকে মনে করেন সেটি হয়তো এমনি এমনি চলে যাবে, অনেকে এরকমটা ভাবেন, আসলে তেমনটা নয়। আলোচনা সেটি বুঝলাম। দীর্ঘমেয়াদী মানে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি যদি থাকে, অনেক বছর, 3.5 বছরের মতো আমাদের এই ভোগান্তিটা হচ্ছে, স্ট্যাগফ্লেশন আপনারা বলেন, বদ্ধস্ফীতির কথাটা বলেন, সেই জায়গায় কি শঙ্কা আছে কিনা, আর এটাকে মেরামত করার জন্য কি পরামর্শ থাকবে? আমি যেটা কয়েকটা দেখলাম point। যে আগের সরকারের সাথে এই সরকারের মূল্যস্ফীতি সংক্রান্ত কার্যক্রমের একেবারেই কোনো পার্থক্য দেখিনি, যেটা আমার কাছে খুবই স্ট্রাইকিং লেগেছে। এবং সেটা হলো গিয়ে যে মন্ত্রণালয়গুলোর ভিতর থেকে ব্যুরোক্র্যাটরা যে প্রেসক্রিপশনগুলো দিয়ে দেন, অ্যাডভাইজার মহোদয়রা সেটি করছেন, যেটা আগের সরকারের সময় আমরা দেখেছি। আসলে এইভাবে আপনি পারবেন না, কেননা এমন কিছু কাঠামোগত দুর্বলতা আছে যেটা এই প্রক্রিয়ায় শুধু ডিউটি বাড়িয়ে দিয়ে, ডিউটি কমিয়ে দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন না। সুদ বাড়িয়ে দিয়ে, সুতরাং বা সুদের হার করে আপনি এটা পারবেন না। আপনাকে এই ক্ষেত্রে নতুন আইডিয়া এবং কিছু ডাইনামিক কিছু উদ্যোগ নেওয়া। আমি আসলে এই ক্ষেত্রে ইন্ডিয়ার সাজেশনটা দিতে চাই। ইন্ডিয়াতে এগ্রিকালচারাল প্রাইস কমিশন রয়েছে, যে কমিশন আসলে এগ্রিকালচারাল মূল্যগুলো বাজারের বিশ্লেষণ করে কোথায় দুর্বলতা, কোথায় নিয়মিত ভিত্তিতে মন্ত্রণালয়গুলোকে তারা উপদেশ দেন, মন্ত্রণালয় সেগুলোকে বিশ্লেষণ করে সেগুলোকে নেন। আমার মনে হয় আমাদের এরকম একটি থার্ড আই দরকার, একটা ইনজেক্ট দরকার, নলেজ ইনফরমেশন ফ্লো দরকার, যেটার 4টি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, বাণিজ্য, কৃষি, খাদ্য, এই 3টি, এদেরকে মাথায় রেখে যদি অন্তত কৃষি পণ্যগুলোর জন্য যদি এরকম একটি কমিশন কাজ করে, যেখানে কৃষিবিদ বা যারা কৃষি অর্থনীতিবিদ বা কৃষির সাথে সম্পর্কিত যারা, বাজারের সঙ্গে সম্পর্কিত যারা রয়েছেন, তাদেরকে নিয়ে যদি কাজ করে, তারা এটা একটা দীর্ঘমেয়াদী কমিশন হবে এবং এই কমিশন নিয়মিত ভিত্তিতে বাজার বিশ্লেষণ করে নিয়মিত উপদেশ দেবেন, মন্ত্রণালয় তার মতো করে সেগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নেবেন। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয়ত হলো আমাদের এই প্রত্যেকটি কৃষি পণ্যের বা অধিকাংশ খাদ্যপণ্যের সাপ্লাই চেইনগুলো হাইলি ইনফর্মাল, এগুলোকে ফর্মাল করা দরকার আছে। অর্থাৎ আমরা যেমন আজকে বলা হচ্ছে, যেমন বাণিজ্য উপদেষ্টা বললেন যে অনেকে মজুদ রাখছেন, কিন্তু যদি বলা হয় বাণিজ্য উপদেষ্টাকে কার কার কাছে কত মজুদ রয়েছে, এই তথ্য কিন্তু ওনার কাছে নেই, এবং কে কোথায় রেখেছে সেই তথ্য কিন্তু নেই। অর্থাৎ আমাদের কাছে কিন্তু সাপ্লাই চেইন সংক্রান্ত তথ্যপাত্র এগুলো কিন্তু কোনো কিছু আমাদের। সুতরাং এই সাপ্লাই চেইনগুলোকে ফর্মাল করা, একেবারে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সকলের রেজিস্ট্রেশন থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, ট্রানজ্যাকশনগুলো ডকুমেন্টেড থাকতে হবে, এরকম টাইপের আমাদের সাপ্লাই চেইনে উত্তরণটি দরকার আছে, যেটি আমাদের এই মুহূর্তে অনুপস্থিত, যেটি আমাদের দরকার। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে হয়তো আশা করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এটা খুব তাড়াতাড়ি সমাধান চাই। আপনি যদি এই যে বাজার ব্যবস্থার এই দীর্ঘমেয়াদী ত্রুটিগুলো যদি সমাধান চান, এটা অন্তত 3 থেকে 5 বছর লেগে যাবে। সুতরাং আপনাকে ওই সময়টা দিতে হবে। আপনি টার্গেট করে অন্তত 5 থেকে 7টি পণ্য টার্গেট করুন এবং এই পণ্যগুলোর জন্য সাপ্লাই চেইনগুলোকে ফর্মালাইজ করুন, এবং যেটা বলছিলাম একটি প্রাইস কমিশন করুন, এবং তার মাধ্যমে এই জিনিসগুলো ধীরে 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 আপনি উন্নতি করুন। শুধুমাত্র কিছুদিনের জন্য ডিউটি বাড়িয়ে, ডিউটি কমিয়ে এগুলোর জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। শুনবো স্যার। না, প্রথমত আমি যেটা বুঝছি যে এটা আসলে তারা যেটা করছেন অ্যাডহক সলিউশন কাজ করবে না। ইভেন আমি যদি দেখি আমেরিকাতে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট তৈরি করে তারা কিলো তার ট্রান্সপারেন্সি আনলো, বললো যে এই কয়টা পণ্যে আমরা প্রাইস কমাবো। আমরা কিন্তু আজকে এটা, কালকে ওটা, আজকে মনে হচ্ছে যেমন আপনি বলেন না হয়তো বা মশার কয়েলের দাম বাড়বে, ডেঙ্গু আবার বাড়বে, মানে খুব সহজে এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য। এখন আমি যদি চিন্তা করি যে এই কয়টা পণ্যকে আমি কন্ট্রোল করব, ইভেন ইন্ডিয়াতে কিন্তু 27টা প্রোডাক্ট বলা আছে যে এই প্রোডাক্টগুলোকে আমরা দাম নিয়ন্ত্রণ করব, বাকিগুলোকে আমি মার্কেটে হাতে ছাড়বো, তাহলে ইকোনমিতে ইনভেস্টমেন্টটা বাড়বে। ব্যবসায়ীরা আজকে জানে না কালকে তার উপর কী খড়গ আসবে, সেদিন না জানে তাহলে কীভাবে হবে? আমি বলছি আমার মজুতদারি আইন, এটা একটা 1857 সালের আইন, সেই আইন এখনও চলতেছে। আমরা কি করছি বলছি 1 মাসের বেশি যদি পণ্য মজুদ রাখো তোমাকে আমি ধরবো। 1 মাসের মধ্যে কি করতে হবে? ট্রাক দিয়ে পণ্য আরেকজনের গুদামে পাঠাতে হবে, তার গুদামের মাল আমার কাছে আনতে হবে।
যতবারই আমি ট্রানজ্যাকশন করব ততবারই দাম বাড়বে। আমার পুরো জিনিসটা চিন্তা ভাবনা না করে কতগুলো ব্যুরোক্রেটিক বুদ্ধিতে হচ্ছে, এটা কাজ করবে না, এবং এটা কাজ করছে না আমরা জানি। আগামী, এবং আমি যে ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট এখনও ফুড ইম্পোর্টে যায় নাই। ফুড প্রাইস সিগনিফিকেন্টলি বাড়বে বাই মে। তখন কি হবে? তখন তো অনেক দেশ এক্সপোর্ট বন্ধ করে দেবে। সুতরাং সরকারের চিন্তা করা উচিত যে আমি এখনই এগুলোকে সামলাবো। নভেম্বর মাসে যখন দাম কমে না, আমি আরেকটা জিনিস বলি, সেটাও বোঝার মতো। আমার সবচেয়ে চিপেস্ট ইকোনমি থেকে আমরা ইম্পোর্ট করি ফুড, আমরা ম্যাক্সিমাম ইম্পোর্ট করি ভারত থেকে। আমি যখনই ভারতকে অফিসিয়ালি বদলিয়ে পাকিস্তান বা অন্য জায়গাতে আনতে যাই, তখনই সেটার উপর তখনই দাম বাড়বে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমার এই সমস্ত জায়গায় ফেয়ার হওয়ার জন্য পলিসিগুলোকে ট্রান্সপারেন্ট করা উচিত। ওকে, মোস্তফা কামাল ভাই। জি, বিষয়টা একেবারে পরিষ্কার, তাত্ত্বিকভাবে নয়, একদম প্রায়োগিকভাবে। হ্যাঁ, যে অর্থনীতিবিদরা যেখানেই ব্যর্থ হচ্ছেন অথবা তাদের তথ্য খাটছে না, রাজনীতিবিদরা হয়তো মাইক্রো কোনটা ম্যাক্রো কোনটা বোঝেন না, কিন্তু ফয়সালা দিয়ে দিতে পারেন। কূটনীতিকরাও যেখানে বিব্রতকর অবস্থায় পড়েন, রাজনীতিবিদরা পারেন। পারেন বলে এটা সারা বিশ্বের বাস্তবতা নয়, অন্তত বাংলাদেশের বাস্তবতা অথবা বাঙালিয়ানা বলতে পারেন। আপনি একটু সময় মঞ্জুর করলে 1 মিনিটের মধ্যে আমি একটা উপমা দিয়ে শেষ করে ফেলি। একটা সীমান্ত এলাকা বাংলাদেশেরই, ওখানে এক প্রবাসী ভদ্রলোক, অনেক টাকা তার। এখন তার ইচ্ছা হচ্ছে এলাকায় কিছু সেবা করবে, কিন্তু ভিক্ষা দেবে না, কারণ ভিক্ষা নেয়া গুনাহ। এই যুক্তিতে তিনি কি করলেন যে 1000 খানেক গরু কিনবেন, সামনেই কোরবানি, তো এই 5-6 মাসে যে প্রফিটটা হবে ওইটা মানুষকে দান করবেন। অর্থাৎ ভিক্ষা দিলেন না, কিন্তু দান করলেন। তিনি এটারে অর্থনীতির মধ্যে ফেললেন। এই অর্থনীতি বরবাদ করে দিলেন আরও কয়েকজন লোক, তারা ধর্মনীতি নিয়ে আসলেন। তারা বললেন যেহেতু গরুগুলো ইন্ডিয়া থেকে আসছে, এগুলো হিন্দু গরু, হিন্দু গরু দিয়ে মুসলমানের কোরবানি হবে না। তখন একজন রাজনীতিবিদ ওখানে হস্তক্ষেপ করলেন। তিনি এই তথ্য দিলেন যে ঠিক আছে, হিন্দু গরু যদি মুসলমানের ঘরে 20-21 দিন পালিত হয়, দেন এটা কোরবানি দিলে সওয়াব হবে 70 গুণ। অর্থাৎ তার সব কিন্তু ফয়সালা হয়ে গেল। রূপক গল্প কিন্তু বাস্তব। অর্থাৎ বাঙালিয়ানা যেটা, পলিটিশিয়ানরা যেটা পারেন, খুব দ্রুত পারেন, সেটা ব্যাকরণে পড়ুক, অর্থনীতিতে পড়ুক আর ধর্মে পড়ুক, তারা একটা সমাধান দিতে পারেন। আমরা বাস্তবতাটা কি দেখছি, যে বরেণ্য ব্যক্তিরা যাদেরকে আমরা নাম শোনা মাত্রই সম্মান করি, অর্থাৎ আমি উপদেষ্টা মহোদয়দের কথা বলছি, তারা কিন্তু এরই মধ্যে অপমানিত হচ্ছেন। আজে বাজে কথা হচ্ছে, কিন্তু আমরা বলি না, কিন্তু বলি না করেও দু একটা কিন্তু বলে ফেলি। মানুষ তফাৎ করে যে তাহলে আগে খারাপ কি ছিল। এগুলো কিন্তু বাজে সাইন। আমরা শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেইনি, তাদের অবস্থা কিন্তু আমাদের কাছাকাছি অথবা কোনো কোনো সূচকে আরও খারাপও হয়েছে। গত 1.5-2 বছরে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সামনে আরেকটা উদাহরণ কিন্তু দগদগে ঘায়ের মতো, সেটা হচ্ছে তিউনিসিয়া। ওখানে কিন্তু ছাত্ররা বিপ্লব ঘটিয়েছে, কিন্তু গত 12-13 বছরও 3-4টা নির্বাচন হয়েছে, স্থিতাবস্থা আসেনি, না অর্থনীতিতে, না সমাজে, না রাজনীতিতে। ওই ক্ষেত্রে আমাদের একটু ভয় কিন্তু যাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদেরকেই করতে দেওয়া উচিত, এবং তারা নিশ্চয়ই কোনো না কোনো ফয়সালা একটা আনবেন, সেটা ব্যাকরণে হোক আর ব্যাকরণের বাইরে হোক। সেটাই হচ্ছে আমাদের বাঙালি বাস্তবতা বা বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, আরো একদিন আলাপের সুযোগ হবে। সময় শেষ, আজকে একেবারে শেষ করতে হচ্ছে। আজকে দর্শক শেষ করছি আজকে এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।